আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। বিশ্ব নেতাদের দৃষ্টি বাংলাদেশের দিকে বলে বিশিষ্টজনদের মন্তব্য। সুযোগ পেলে প্রত্যেক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করতে চায় বিএনপি। কিশোরগঞ্জে বিএনপির জনসভায় তারেক রহমান। এবং ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের বোলিং কম্বিনেশনে পরিবর্তন চান মঞ্জুরেকার। দুই পেসারের সঙ্গে 3 স্পিনার নিয়ে খেলা উচিত মন্তব্য। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলি জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভোর ৫টায় কাতার এয়ারলাইন্সের QR643 ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। কাতারে 7 ঘন্টার বিরতির পর আবারও নিউ ইয়র্কের পথে যাত্রা করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ২৭শে সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও অংশ নেবেন জাতিসংঘের বিভিন্ন সাইডলাইন বৈঠকে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর এটি প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিবেচনায় এবারের অধিবেশন বেশ তাৎপর্যপূর্ণ। নিউ ইয়র্কের বিশিষ্টজনেরা বলছেন, বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিনিধি রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন চকর মালিথা। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস একদিন পরেই নিউ ইয়র্ক পৌঁছাবেন। এবার শুধু মাইক্রো ক্রেডিট ও সামাজিক ব্যবসার জনক বা নোবেল লরিয়েট হিসেবে নয়, এবার পৃথিবীর রাজধানী খ্যাত এই শহরে তার উপস্থিতির মাত্রাটি পুরোপুরি ভিন্ন। জাতিসংঘের সাধারণ অধিবেশন কিন্তু 150টার বেশি রাষ্ট্রপ্রধান আসেন এই 3-4 দিন সময়ের মধ্যে। অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। সাধারণত গ্লোবাল যেগুলি এজেন্ডা থাকে সেগুলি নিয়ে আসলে বেশি আলোচনা হতে থাকে, বা যেগুলি যুদ্ধ বিধ্বস্ত জায়গা সেগুলি নিয়ে বেশি আলোচনা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই সুযোগটা তিনি কতটা পাবেন সেটা আমার ঠিক জানা নাই, তবে তিনি কোনো না কোনো ভাবে সুযোগ করে নেবেন, এটা আমার একটা আশা। নিউ ইয়র্কের বিশিষ্ট জনেরা বলছেন, অভ্যুত্থানের পথ পেরিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের ঐতিহাসিক ভূমিকার সূচনা ঘটবে এই জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে। আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশের যে নতুন অবস্থান, এই অবস্থানের একটি সূচক তার এই জাতিসংঘে আসা এবং এখানে ভূমিকা রাখা। অল্প কিছুদিনের মধ্যেই যখন তিনি আসছেন, তখনই এটি প্রমাণ হবে যে বাংলাদেশ আগের সে অবস্থানে নেই। বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীন, সার্বভৌম, মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে তার যে অবস্থান নিয়েছে তারই প্রমাণ দিবেন এবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু বাংলাদেশ নয়, এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রশ্নেও নতুন কোনো উচ্চাশার জন্ম দেবেন প্রফেসর ইউনূস। এরই মধ্যে শুরু হয়ে গেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন নিউ ইয়র্কে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আগামী ২৭শে সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের বিদায় হলেও জনগণের মুক্তি এখনো অর্জিত হয়নি। কিশোরগঞ্জে জনসভায় তারেক রহমান বলেছেন, বিএনপির প্রধান লক্ষ্য জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। জনগণকে অর্থনৈতিক স্বস্তি দিতে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দেন তারেক রহমান। কিশোরগঞ্জ থেকে মনির হোসেনের ভিডিও চিত্রে আক্তার হোসেন জানাচ্ছেন। বিগত আন্দোলনে নিহতদের স্মরণে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল। বিএনপি নেতারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। এত অত্যাচার, নির্যাতন, এত লোক, বিএনপি আজ ঐক্যবদ্ধ আছে।
আজও তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। গত 17 বছর নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন আপনার নেতৃত্বে। কিশোরগঞ্জের প্রতিটি উপজেলা, প্রতিটি জায়গায় রাজপথে আমাদের সহকর্মী সহযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। বাংলাদেশকে সম্ভাবনাময় হিসেবে গড়ে তুলতে নিজের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয়যুক্ত হতে হবে। আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব, যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল সক্রিয় ছিল তাদেরকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে দেশ পুনর্গঠনের কথা বলেন তারেক রহমান। এই যে এই আত্মত্যাগ, এই যে এই বিসর্জন, এটিকে আমাদের ধরে রাখতে হবে, এটির মূল্য আমাদেরকে দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা নিয়ে সেই বিগত পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। গত 15 বছরে সরকার বিরোধী আন্দোলনে কিশোরগঞ্জে বিএনপির 17 নেতাকর্মী নিহত হয়েছে। এ সকল শহীদদের স্মরণে আয়োজিত জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশমূলক বক্তব্যে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা 31 দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে আরও জোরদার ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন তারা। কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশ দল ঘিরে যে আকাশচুম্বী প্রত্যাশা জেগেছিল তা চেন্নাই টেস্টে ভারতের কাছে 280 রানে হেরে হতাশায় পরিণত হয়েছে। এই হারের পর কিভাবে টাইগার্স দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হবে তা নিয়ে চলছে আলোচনা। 27শে সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টের জন্য একাদশ নির্বাচনের ক্ষেত্রে টাইগারদের বোলিং কম্বিনেশনে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার। তিনি মনে করেন 3 পেস স্পিনার এবং 2 পেসারের সমন্বয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ সাজানো উচিত। সেক্ষেত্রে সাকিব ও মিরাজের পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে দলে আসা উচিত বাঁহাতি অর্থোডক্স তাজুল ইসলামের। ঘরের মাঠে টানা 18 টেস্ট সিরিজ জয়ের দোরগোড়ায় থাকা ভারতকে নিয়ে মঞ্জরেকারের পরামর্শ, দ্বিতীয় টেস্টে বুমরার বদলে কুলদীপ যাদব এবং রাহুলের বদলে সরফরাজ খানকে খেলানো যেতে পারে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরা কুমারা দিসানায়কে। স্থানীয় সময় সোমবার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট সচিবালয়ের শপথ নেন তিনি। অর্থনৈতিক সংকট কাটিয়ে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে রচনার প্রতিশ্রুতি দিয়েছেন অনুরা। নির্বাচনে তাঁর এই জয়কে দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতিকে প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 55 বছর বয়সে এই রাজনীতিক একসময় মার্ক্সবাদী হিসেবে পরিচিত ছিলেন। তার দল জনতা বিমুক্তি পেরামুনা জেভিপি এর আগে কখনো ক্ষমতায় ছিল না। স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হিসেবে অনুরা কুমারা দিসানায়কের নাম ঘোষণা করে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। 42.31% ভোট পান দিসানায়কে। চরম অর্থনৈতিক সংকটের মুখে 2022 সালে দেশটিতে গণ অভ্যুত্থানের মুখে সে সময়ের প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ক্ষমতাচ্যুত হলে সরকার পরিচালনার দায়িত্ব পান রানিল বিক্রমসিংহে। এরপর এবারই প্রথম সাধারণ নির্বাচন হয় দেশটিতে। এবারে কৃষি সংবাদ। যশোরে গত 3 দিনের ভারী বর্ষণে কয়েকশো বিঘার মাছের ঘের ও পুকুর ডুবে গেছে। ওসব পুকুর এবং ঘেরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছিল। এতে মাছ চাষিদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে নরসিংদীতে 900 পরিবারের মাঝে ফলদ গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বেস। এর মাধ্যমে 1800 ফলের চারা বিনামূল্যে বিতরণ করা হবে। নরসিংদী সদর উপজেলা চিনিশপুর ইউনিয়নের রাজাদি মহিলা সমিতি অফিস প্রাঙ্গণে চারা বিতরণ অনুষ্ঠানে 100 পরিবারের মাঝে 2টি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও 800 পরিবারকে 1600 চারা বিতরণ করা হবে। অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিক এবং বিজ এর সিনিয়র জোনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুল সালাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত 146 জন জুনিয়র অফিসারের জন্য মানব সম্পদ বিভাগের 5 দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, মোহাম্মদ সাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান। মানব সম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় একাগ্রতা, আন্তরিকতা এবং পেশাদারিত্ব নিয়ে গ্রাহক সেবাদানের আহ্বান জানান তিনি। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে বাফুফের সভাপতি পদে লড়বেন 2 বারের। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর।